হরিশচন্দ্র মণ্ডলের বয়সটা বেশ হয়েছে। সংসারের দায়ভার চালাতে তার পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে। ছেলে মেয়ে বড় করে বিয়ে থাও দেওয়া হয়েছে, সবাইকে মোটামুটি পড়ালেখাও শিখিয়েছে। হরিশচন্দ্র মণ্ডলের বড় ছেলে রতন মণ্ডল। রতন মণ্ডল শহর থেকে পড়ালেখা শিখেছে, এখন বিয়ে থা করে 2 সন্তানের বাবা। বয়সটা 50 ছুঁই ছুঁই। ভোলানাথ গ্রামে তাদের বসবাস। ছোটমোটো একটা বাড়িতেই হরিশচন্দ্র তার 2 ছেলে বউ নিয়ে সেখানে থাকে। হরিশচন্দ্রের বয়স বাড়ার কারণে একদিন তাদেরকে ডাকে। হরিশচন্দ্র চায়ের দোকানে বসে আর তার 2 ছেলে খাটে বসা, আর হরিশচন্দ্রের স্ত্রী চেয়ারের পেছনে দাঁড়িয়ে। হরিশচন্দ্র বললেন, বহু বছর বাপু আমি সংসারের ঘাড়ি টেনেছি, তোরা বাপু বড় হয়েছিস, এ সংসারের দায়ভার তোদেরকে নিতে হবে। আমি আর পাচ্ছি না রে। আমার বড় ছেলে রতন মণ্ডলকে আমি সংসারের দায়ভারটা বুঝিয়ে দিতে যাচ্ছি। তুই গিয়ে বলিস রতন। বাবা, আপনি যা বলবেন তাই, আমার কোনো সমস্যা নেই। আপনার বয়স হয়েছে, আপনার তো এত কষ্ট করার কোনো দরকার নেই। আমি আমার জমির টাকা পয়সা ধার দেনা সবকিছুর হিসেব ন্যাড়াবানের কাছে আছে। এখন থেকে ন্যাড়াবান তোর সঙ্গেই থাকবে, ওই সব বুঝিয়ে দেবে কি করতে হবে। যখন থেকে সংসারের দায়ভার, জমি জমা, টাকা পয়সা সবকিছু রতন মণ্ডলের কাছে চলে গেল, তখন থেকে সংসারের হাল পরিবর্তন হয়ে গেল। রতন মণ্ডল খুব কৃপণ স্বভাবের একজন লোক। বাড়তি খরচ, খাওয়া দাওয়া, বিলাসিতা সে পছন্দ করত না। বাড়িতে বাড়তি বাজার, বাড়তি খাবার সবকিছুই বন্ধ করে দিল রতন মণ্ডল। মণ্ডলের একদিকের খরচার হাত ছিল, সেটা হলো লোকজনের জমি কেনা। বছর 5 মধ্যেই গ্রামের মানুষ তার জমি কেনা দেখে হতভম্ব। গ্রামের লোকজন বলে, রতন মণ্ডল গুপ্তধন পেয়েছে। এখন যেখানেই জমি কেনা বেচা হোক, রতন মণ্ডলের কাছে আগে খবর নিয়ে আসে দালালরা। রোজগারের মতো আজও রোগা পাতলা, চিটচিটে, পুরনো ফতুয়া পরা একজন লোক এসে দরজায় দাঁড়ায়। আছেন গো বাড়িতে কেউ? একটুখানি দরকার ছিল। তখন চেয়ারে বসে রতন মণ্ডল আপেল খাচ্ছিল। রসালো আপেল কামড় দিতে দিতে চোখ দর্পণ করল লোকটির দিকে। দেখে মনে হচ্ছে সাহায্য চাইতে এসেছে। রতন মণ্ডল তাকে দেখে বলল, না গো, তুমি এখান থেকে যাও, এই সময় কিছু দেওয়া যাবে না, যাও তো এখান থেকে। এই যে বাবু, আমি এই জলকান্দি গ্রামের ইউনিয়ন সাহেবের বাড়ির খোঁজ লইয়া আইছি। ওই কাগজপত্র দেখে আপনার নাম করলো ওই উকিল বাবু, তাই আর কি এইখানে আসা। তাহলে বোধহয় আমি রতন মণ্ডলের বাড়িতে আহি নাই। ঠিক আছে বাবু, আমি যাইতেছি। কি বললেন? ও, বাড়ি বিক্রি হবে? আসুন, ভিতরে আসুন। দাদা, কোন বাড়ি না কি যেন বললেন? বলুন দেখিনি, কি বলতে এসেছেন? ওই জলকান্দি গ্রামের উইলিয়াম সাহেবের 2 তলা বাড়ি বিক্রি হইব। বাড়িটা খুবই পুরান। ওই বাড়ির সবাই শহরে থাকে, বহুদিন থেকে কেউ আসে না। ওটা সাহেব গো বাড়ি, কম সময়ের মধ্যে বেচে দিব, ওনারা রাইব না। তাহলে জমির কাগজপত্র আর বেচা কেনার কথাবার্তা কার সঙ্গে বলবো? ওই বাড়ির সব কিছু দেখাশোনা আমিই করি, আর সব কিছু দায়িত্ব আমারই দিয়ে গেছেন ওনারা। আপনি যদি লন তাহলে একদিন বাড়িটারে দেখে আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি বাড়িটা দেখবো। আপনি অন্য কারোর সাথে এটা নিয়ে আর কথা বলবেন না, হ্যাঁ? দুপুরের সূর্যটা ঠিক মাথার উপরে। তারা দুজন রাস্তাতে বেরিয়েছে জমি কেনার উদ্দেশ্যে। ন্যাড়াবন শুধু সঙ্গেই যাচ্ছে। ও তখনও জানে না কোথায় যাচ্ছে। সে জিজ্ঞাসা করল, ছোট বাবু, আপনি আমাদের লয়ে কই যাচ্ছেন? আমার একটু কিছু কইলেন না, কোথায় যাবেন? হ্যাঁ, না কাকা, যাবো তো সেই জলকান্দি গ্রামে। স্টেশন যেয়ে ট্রেন ধরতে হবে। 2:30টায় একটাই ট্রেন আছে, একটু তাড়াতাড়ি বের হলাম। রতন মণ্ডল খুব হিসাবী লোক। শুধু হিসেব বললে ভুল হবে, খুব কিপটুস। তার শুধু মাথায় একটাই চিন্তা, জমি কেনা। সে ঠিকমতো বৃদ্ধ বাবা মাকেও ভালো মন্দ খেতে দেয় না। অনেক আগে থেকেই রতন মণ্ডলদের বাড়িতে ন্যাড়াবান কাজ করত। লোকটারও বয়স হয়েছে। রতনের চেয়ে অনেক বড় ন্যাড়াবান। হেঁটে যাওয়ার কথা শুনে ন্যাড়াবান বিড়বিড় করে বললেন, এত কিপটুস লোক বাবার জন্মে দেখিনি।
বাবার কাছ থেকে সংসারটা হাঁটিয়ে নিয়ে এখন কিনা তাদেরই কষ্ট রাখিছে। বুড়ো বুড়ি তো কয়দিন পর মরেই যাবে, আর এই আটে শুধু জমি কেনা লইয়া ব্যস্ত, আর এখন কইটাছে আমারে হাঁটাইয়াই লইয়া যাইব। তারা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তাদের মতো অনেকেই হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ট্রেনের সিগন্যাল বেজে উঠল। কিছুক্ষণের মধ্যেই ঝকঝক শব্দ করে ট্রেন চলে আসলো। অনেকেই ট্রেন থেকে নামছে, আবার অনেকেই উঠছে। তারা পরের স্টেশনে নেমে পড়ল। স্টেশন থেকে নেমে রতন বলল, দেখেছো কাকা, ট্রেনে আসতেও কত ভাড়া, দুজনে 30 টাকা ভাড়া। আজ 30 টাকা খরচ হয়ে গেল আমার। এখান থেকে ওই গ্রামটার খুব বেশি দূরে নয়, চলো আমরা পায়ে হেঁটেই যাই। তখন দুপুর গড়িয়ে বিকেল। মাথার উপর পাখিরা উড়ে যাচ্ছে। তারা একটা চায়ের দোকান দেখে, সেখানে অনেকেই চা খাচ্ছে। নারা বয়স্ক লোক। সে বলল, ছোটবাবু চলুন না, ওদিকে চায়ের দোকানে গিয়ে বসি। ন্যাড়ার কথা শুনে রতন মণ্ডল টি স্টলে গিয়ে বসল। সেখানে কিছু লোকজন ছিল। তাদের বসা দেখে চা দোকানদার বলল, দাদা বাবুরা মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছে, আপনাদেরকে চা দেব? না না, এমনিতেই খুব গরম লাগছে, গরমে আবার কি চাটা খাবো। চাওয়ালা তাদের কাছে জানতে চাইল তারা এখানে কেন এসেছে। দাদা বাবু, আপনারা এই গ্রামে কেন এসেছেন, আর কিসের জমি জড়তার ব্যাপারে বলছেন? তখন আকাশটা লাল হয়ে গেল, সন্ধ্যা হতে শুরু করেছে। ন্যাড়া তখন রতনকে বলল, ছোটবাবু, আপনি চাওয়ালার কাছ থেকে সব খাবার পাবেন। চা দোকানে বসে সবাই সব রকম একটু গল্প করে, তাই। এটা তুমি ঠিক বলেছেন ন্যাড়া কাকা। তোমাদের এই গ্রামের এই উইলিয়াম সাহেবের দোতলা বাড়ি কেমন? জমির কোনো ঝামেলা আছে নাকি? ঝামেলা নেই দাদা, কিন্তু ওই বাড়িটারও কোনো মানুষ থাকতে পারে না। ও তো ভুতুড়ে বাড়ি। উইলিয়াম সাহেব গত হওয়ার পরই তার পরিবারে গ্রাম থেকে চলে গেছে, আর ফিরে আসেনি। ধুর, এইসব ভূত পেত নিয়ে আবার হয় নাকি? জমিটার কোনো ঝামেলা আছে কিনা তুমি সেটা বলো। এই না দাদা বাবু, জমিতে কোনো ঝামেলা নেই। উইলিয়াম সাহেবের পৈতৃক সম্পত্তি ওগুলা, ওই সম্পত্তিতে কোনো ঝামেলা নেই। চাওয়ালার কথায় ন্যাড়া কাকার মনে একটু খটকা লাগলো। বাড়ির সামনে এসে দুজনে বাড়িটা দেখছে। দোতলা বাড়ি, সামনে বড় একটা লোহার গেট, দেওয়ালে ফাটল ধরেছে। বাগান পার হয়ে একটা বাড়িতে হারিকেন চলছে টিমটিম করে। তখন তারা লোহার দরজার সামনে দাঁড়িয়ে। দরজা ঠকঠক করে শব্দ করল। চিরু দোতলার উপর থেকে সাড়া দিল। কে এসেছে? কে? ও আপনি বাবু, কারণ আমি আই দিচ্ছি। রোগাটে লম্বা চিটচিটে বয়স্ক একটা লোক, চিনু, দেখতেও কেমন জানি। চিরু লোহার দরজাটা খট করে খুলল। তারপর তাদেরকে বলল, আইতে কোনো সাহস হয় নিতে বাবু, একটু জিরে আনলাম। হ্যাঁ, আর আপনারা বাড়িটা ঘুরে দেখেন, যদি পছন্দ হয় আমাকে কাল জানিয়েন। আজ তো আর বাড়ি ফিরতে পারবেন না, এই রাইতে আবার ট্রেনও পাবেন না। তখন রাত হয়ে গেছে। আশেপাশের বাড়িতে হারিকেনের আলো জ্বলছে। শুধুমাত্র এই দোতলা বাড়িতেই লাইটিংয়ের ব্যবস্থা। কিন্তু বাড়িটা কেমন জানি অদ্ভুত। তবে বাড়িটা বেশ বড়। তারা ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে। বসার ঘরে ঢুকতেই সোফায় একজন ধুতি পাঞ্জাবি পরা সাহেব লোক বসে আছে। অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। বিষয়টা তাদেরকে একটু ভাবিয়ে তুলল, কারণ আগের থেকে রতন মণ্ডল শুনেছে সেখানে কেউ থাকে না। সেখানে আর কিছু না বলে আবারও বাড়ির ভেতরটা সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ছোটবাবু, খাবারের কি সুগন্ধ আসতেছে। হ্যাঁ, মনে হয় আশেপাশে কোথাও ভালো রান্না হচ্ছে।
খাবারের গন্ধ রতন মণ্ডলের নাকেও ছুঁয়েছে। না গো নারা কাকা, খাবারের গন্ধটা এখান থেকেই আসছে, কিন্তু রান্নাটা কে করছে সেটা তো দেখা যাচ্ছে না। মনে হয় সাহেব বসে আছে, তার জন্যই রান্না করা হচ্ছে। তারা বাহিরে বেরিয়ে গেল খাবার ঘরের দিকে। খাবার ঘরের দিকে যেতেই খাবারের গন্ধ আরও বেশি আসতে লাগলো। খাবার ঘরে ঢুকতেই তাদের চোখ স্থির হয়ে গেল। টেবিলে আগে থেকেই পোলাও, মাংস, মাছ এবং সুস্বাদু নিরামিষ রাখা আছে, সাথে অনেক রকম ফলমূলও রাখা আছে। রতন বলল, কি মজার খাবার, কতদিন খাই না এরকম খাবার। আমাদের জন্য কেউ এত আয়োজন করবে ভাবতেই পারিনি। ওই লোকটা তো কিছু বলে গেল না। এত খাবার কে রেখে গেল এখানে? ওই চাওলা টোকল এখানে কেউ থাকে না। আবার ভিতরে এসে দেখতে সবাই একজন সাহেবও বসে আছে। ছোট বাবু, বিষয়টা কিন্তু ভালো না। কি বলছো কাকা? চলো খেয়ে আসি। তাহলে বাবু ওই সাহেবের কাছ থেকে শুই না আসি, নাহলে ওনারও খাবারের জন্য টাইকা লয়ে আসি। যাও, ঠিক আছে। রতন মণ্ডল খুব তাড়াতাড়ি চেয়ারে গিয়ে বসে খাবার আরম্ভ করে দিল। ন্যাড়া সোফার কাছে গিয়ে দেখল লোকটি সেখানে নেই। সারা বাড়ি খুঁজে তাকে কোথাও খুঁজে পায় না। ছোট বাবু, ওই সাহেবটা বাড়িতে নেই, একটু আগেই তো সোফায় বসা ছিল। হয়তো চলে গেছে। এসো, তুমি খেয়ে নাও। টাটা বাবু, এত ফলমূল কিছুটা ব্যাগে ভরে নেই? নাও, তোমার যত লাগে নাও, যত খুশি নাও। ন্যাড়া কাকার সঙ্গে কথা বলা শেষ করে রতন ঘরে চলে গেল। ঘরে যেয়ে যা দেখতে পেল তাতে রতন মণ্ডল থ মেরে গেল। শার্ট প্যান্ট পরা একটা লোক তার পিছনে দাঁড়িয়ে আছে। রতন মণ্ডল ভয় বলে উঠল, কে তুমি? এমন করে পিছনে দাঁড়িয়ে আছো কেন? এমন কথা শুনেই অট্ট হাসিতে পুরো ঘর মেতে উঠল। সেই লোকটা রতন মণ্ডলের দিকে ঘুরে তাকালো। মুখে আর কোনো কথা বলতে পারছিল না। ওই লোকটি সেই ছিল যে সোফায় বসা ছিল। তার বিভৎস চেহারা তখন দেখে মনে হচ্ছে কতদিন আগেকার মৃত একটা লাশ দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে জলজল করে আলো বের হচ্ছে, খুব ভয়ঙ্কর আলো। এমন সময় তার পাশে রক্ত মাখানো লাল চোখে চিলু এসে দাঁড়ালো। দুজনে মিলে অট্ট হাসিতে মেতে উঠল। তুই এখানে আমাদের এই দুতলা বাড়ি কিনতে এসেছিস কম দামে? আমি ওই লোকদের রক্ত চুষে খাই যারা মানুষের রক্ত চুষে খায়। তোর মতো রক্ত চুষা লোক আমাকে মেরে এই বাড়ির প্রতারণা করে কেড়ে নিয়েছে। আমি তোদের মতো মানুষকে বাঁচিয়ে রাখবো না। আপনি চিরুদা না? ওরে বাবারে, এ তো দেখি ভূত! পালাও ন্যাড়া কাকা। ন্যাড়া কাকাকে দেখে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর চিরুর ভূত দাঁড়িয়ে। হ্যাঁ গো বাবু, হ্যাঁ আমি। বলেই ভূত দুহাত লম্বা করে রতন মণ্ডলের ধরটা মোটকে দিল। তারপর দুই ভূতে হাত ধরে দেওয়ালের ভিতরে ঢুকে পড়ল। ততক্ষণে ন্যাড়া কাকার জ্ঞান ফিরে আসে। ছোট বাবু, ও ছোট বাবু, কোথায় আপনি? কোনো সাড়া নেই কেন আপনার? সে ততক্ষণে বুঝতে পেরেছে রতন মণ্ডলের সাথে খুব খারাপ কিছু হয়েছে। ভূতরা অদৃশ্য হয়ে বলে, আমি উইলিয়াম, ওরা আমাকে বাড়ির জন্যই মেরে ফেলেছিল। তুই গরিব অসহায় মানুষ, তোকে আমরা কিছু করব না। তুই ভালোই ভালো এখান থেকে চলে যা। তুই বয়স্ক বৃদ্ধ লোক, এখানেই সব ভুলে যা। বলতে বলতে সেখানে অন্ধকার নেমে আসলো।